দর্শক আসসালামু আলাইকুম। বাংলাদেশ প্রতিদিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা। আপনাদের সাথে আছি আমি মীর হোসেন সরকার। একসময় ছাত্র রাজনীতি মানে ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, গণতন্ত্রের জন্য আন্দোলন, ভাষা ও স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব। কিন্তু সময়ের সঙ্গে সেই ছাত্র রাজনীতির চরিত্র কি বদলে গেছে? এখন ক্যাম্পাসে ছাত্র রাজনীতির বড় পরিচয় কেন সহিংসতা, দখল আর ভয়? আজ আমরা আলোচনা করব ছাত্র রাজনীতি কি আদর্শভিত্তিক আন্দোলন থেকে ক্ষমতা ও নিয়ন্ত্রণের রাজনীতিতে পরিণত হয়েছে। এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির সদস্য AFM মফিদুল ইসলাম। মফিদুল ভাই, বাংলাদেশ প্রতিদিন স্টুডিওতে স্বাগত আপনাকে। আমরা একটু জানতে চাই যে বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে এখন প্রায় সময় দেখা যায় ছাত্র সংগঠনগুলোর মধ্যে সংঘর্ষ, মারামারি। শিক্ষার্থীদের একাংশ বলছেন ছাত্র রাজনীতি এখন আর অধিকার আদায়ের প্ল্যাটফর্ম নয়, বরং রাজনৈতিক ক্যাডার তৈরির ক্ষেত্র। আমরা একটু জানতে চাই কেন সাধারণ শিক্ষার্থীরা এখন ছাত্র রাজনীতি করতে ভয় পাচ্ছে আসলে। ধন্যবাদ আপনাকে। আশা করি ভালো আছেন। তো ছাত্র রাজনীতি আসলে আমি মনে করি এখন সাধারণ শিক্ষার্থীরা করতে ভয় পাওয়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে। তো এর জন্য আমরাও একাংশে দায়ী। তো আপনি দেখে থাকবেন, বিগত সরকারের প্রসঙ্গে আসি। বিগত সরকার বলতে আমি ফ্যাসিস্ট সরকারকে বোঝাচ্ছি। সেই আমলের যে ছাত্র সংগঠন ছিল তাদের ছাত্রলীগ, তারা সব সময়ের জন্য এই ছাত্রলীগ নামক ছাত্র সংগঠনকে ছাত্র সংগঠনের জন্য ব্যবহার না করে তারা এটাকে ক্যাডার ভিত্তিক দখল, সন্ত্রাস, চাঁদাবাজি এই অংশে অনেকটা চলে গিয়েছে। তো যে জন্য সাধারণ শিক্ষার্থীরা, এমনকি আমি নিজেও এক সময় ভয় পেতাম যে ছাত্র রাজনীতি আমি যে করতে চাই, আমি যে দেশের সেবা দিতে চাই, আমার মেধা দিয়ে আমি দেশকে সার্ভ করতে চাই, আমি কি আসলে সেটা পারবো, নাকি আমাকে সেই গুন্ডা পান্ডাদের মতো দখল বাণিজ্য করতে হবে, গোলাগুলি করতে হবে, জ্বালাও পোড়াও করতে হবে। তো আমিও একসময় ভয় পেতাম। এবং তারা 17 বছর ক্ষমতায় থাকার ফলে একক যে রাজত্ব তারা কায়েম করেছিল, আপনি দেখেন তখন আমরা কাজ করতে পারতাম না, ছাত্র দল কাজ করতে পারতো না, ছাত্র শিবিরও আমি মনে করি অনেকাংশে তারা কাজ করতে পারতো না। তারা অনেকটা গোপনে থেকে কাজ করতো, যে জন্য আজকে তাদেরকে গুপ্ত ট্যাগ দেওয়া হয়েছে। সেটা অন্য আলোচনা, যে এটা কি ভালো কি খারাপ আমি সেদিকে যাচ্ছি না। কিন্তু আমি মনে করি ছাত্র রাজনীতিতে ছাত্ররা আজকে ভয় পায়। তারা এজন্যই ভয় পায় কারণ তারা ছোটবেলা থেকে দেখে আসছে যে ছাত্র রাজনীতি মানেই হচ্ছে দখল, চাঁদা, সন্ত্রাস, গুলি, জ্বালাও পোড়াও। কিন্তু আসলে তা নয়। ছাত্র রাজনীতি মানে হচ্ছে মেধা দিয়ে দেশকে সার্ভ করা। এবং আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই, আমাদের দলের মাননীয় চেয়ারম্যান জনাব আন্দালিব রহমান পার্থ, মাননীয় সংসদ সদস্য, উনি কিন্তু ছাত্র রাজনীতি করার জন্য একটা প্ল্যাটফর্ম উনি করে দিয়েছেন। উনি চায় বাংলাদেশের ছাত্ররা মেধা দিয়ে রাজনীতি করুক। উনি চায় না যে ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিতে। এবং উনি এজন্য আমাদেরকে এই প্ল্যাটফর্মটা উনি করে দিয়েছেন যেন আমরা রাজনীতিটা করতে পারি। তো সেজন্য উনি কিন্তু দেখেন বাংলাদেশে আমি মনে করি প্যাসিভ পলিটিক্স করার যে মানসিকতা, এটা ওনার মাধ্যমে কিন্তু সর্বপ্রথম তৈরি হয়েছে। প্যাসিভ পলিটিক্স করতে হলে যে বাংলাদেশে একটা প্ল্যাটফর্ম থাকতে পারে, সেটা কিন্তু উনিই তৈরি করে দিয়েছেন। এবং আমি মনে করি উনি পায়োনিয়র, একটা প্যাসিভ পলিটিক্সের পায়োনিয়র বাংলাদেশে। তো আমি মনে করি ছাত্ররা একসময় ভয় পেত, আমি নিজে একসময় ভয় পেতাম, কিন্তু ব্যারিস্টার পার্থ ভাই আমাদেরকে কিন্তু এই সুযোগটা করে দিয়েছেন যেন আমরা একটা রাজনীতি করতে পারি। অর্থাৎ ছাত্র রাজনীতিকে ভয় না পেয়ে কিছু কিছু মোকাবেলা তো করতেই হবে, কিছু কিছু ডিফিকাল্টিস তো থাকবে, কারণ আমরা হচ্ছে বাংলাদেশের রাজনীতি করছি, সাউথ এশিয়ান পলিটিক্সটাই তো ভিন্ন। তো আমি মনে করি কিছু কিছু মোকাবেলা ফেস করে ছাত্র রাজনীতিতে এসে ছাত্রদের উচিত দেশকে মেধা দিয়ে সার্ভ করা, এটা আমি মনে করি। আমরা একটু জানতে চাই যে ক্যাম্পাস তো সুরক্ষিত একটা জায়গা, শিক্ষার্থীরা সেখানে যাবে, পড়াশোনা করবে, আড্ডা দেবে, গল্প করবে, কিন্তু সেই ক্যাম্পাসে নিরাপত্তাহীনতার সংখ্যাটা আসলে বাড়ছে, এটা কেন? ক্যাম্পাসে নিরাপত্তাহীনতার সংখ্যা এখনো বাড়ছে কিনা সেটা বলা মুশকিল। আমি মনে করি সেটা হয়তো বা বিগত আমলের চেয়ে এখন কমছে, যেটা আমার ধারণা। কারণ বিগত আমলে কিন্তু ক্যাম্পাসে শিক্ষার্থীরা নিরাপদ ছিল না। তাদেরকে দেখা যাচ্ছে যে আপনি হল থেকে বের করে দেওয়া হচ্ছে, তাদের উপর অ্যাটাক করা হচ্ছে, তাদেরকে নানা রকমভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে। কিন্তু আপনি দেখেন এখন কিন্তু আমি মনে করি যে আগের মতো ছাত্ররা ক্যাম্পাসে অনিরাপদ নয়, বরং নিরাপদ। এবং আপনি ডাকসু বা রাকসুতে যদি দেখেন তাহলে এখন যারা সেটার ভিপি বা জিএস হিসেবে কর্মরত আছেন বা যারা নির্বাচিত হয়েছেন, যদি আপনি বলেই থাকেন যে ছাত্ররা ক্যাম্পাসে অনিরাপদ,
তাহলে সেটার দায় বর্তমান ভিপি বা জিএস কিভাবে নেয় না, বা এটার দায় কিভাবে তাদের উপর যায় না? শিক্ষার্থীরা তো তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, এটাতে তো কোনো সন্দেহ নাই। তাহলে এই যে প্যানেল, যে শিবিরের যে প্যানেলটা জয়যুক্ত হলো, আর শিক্ষার্থীরা যদি আসলেই অনিরাপদ থেকে থাকে, তাহলে সেটার দায় শিবিরের উপর যাবে, সেটার জবাব তাহলে শিবিরকে দেওয়া উচিত আমি মনে করি। যেহেতু শিবিরকেই দেওয়া উচিত, এবং শিবির এই দায়টা নিয়ে তাদের উচিত অবিলম্বে শিক্ষার্থীদের কাছে এটা পেশ করা, যে আপনারা কেন অনিরাপদ, বা তারা কি ব্যর্থ, তারা কি কি করতে পারে। এটা কিন্তু, এটা সত্যি কথা যে আগের তুলনায় আপনি যদি 2 years ব্যাক যান, নিশ্চয়ই 2 বছর আগের তুলনায় আজকের ক্যাম্পাস, আজকের যে পরিবেশ বান্ধব বলেন বা শিক্ষার্থী বান্ধব, আজকের ক্যাম্পাস অবশ্যই আগের চেয়ে নিরাপদ। সেটা 1% হলেও নিরাপদ বলে আমি মনে করি। আচ্ছা, আমরা একটু রাজনীতি নিয়ে কথা বলি। সেটা হচ্ছে, রাজনীতি দলের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ ছাড়া কি ছাত্র রাজনীতি পরিচালনা করা সম্ভব, এবং সুস্থ রাজনীতি পরিচালনা করা সম্ভব কিনা? আচ্ছা, রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব বলতে আমি বুঝি যে এটার অভিভাবকত্ব। ধরেন আমি একজন ছাত্র, যখন আমরা ছাত্র অবস্থায় থাকি, আমরা স্কুল, কলেজ, এমনকি বিশ্ববিদ্যালয়ে যদি আমরা যাই, আপনি দেখে থাকবেন আমাদের কিন্তু একটা অভিভাবকের প্রয়োজন পড়ে। আমাদের বাবা মা অথবা আমাদের লোকাল গার্জিয়ান বলেন, আমি যতই ইউনিভার্সিটিতে পড়ি না কেন, আমার কিন্তু একটা গার্জিয়ানের প্রয়োজন পড়ে। সেটা শুধু পড়াশোনার ক্ষেত্রে তা নয়, আমার পুরা গোটা লাইফটাকে সাজানোর জন্য আমি মনে করি অবশ্যই একজন অভিভাবকের প্রয়োজন। তাহলে যখন আপনি আপনার ছোটবেলা থেকে বড় হওয়ার জন্য একটা অভিভাবককে বেছে নেন, তাহলে আপনি রাজনৈতিক সেবা বা রাজনীতি যখন করবেন, কিভাবে আপনি দেশকে সার্ভ করবেন, কিভাবে আপনি জনগণকে মেধা দিয়ে সহায়তা করবেন, এই এত বড় একটা কাজ আপনি অভিভাবক ছাড়া কিভাবে করবেন? অভিভাবক ছাড়া তো এটা সম্ভব নয়। অর্থাৎ রাজনৈতিক দল হিসেবে একটা ছাত্র সংগঠনকে অভিভাবকের দায়িত্বে থেকে নিশ্চয়ই একটা রাজনৈতিক দল তাদেরকে দিক নির্দেশনা দিবে, তাদেরকে বিভিন্ন বিষয়, অনেক কিছু আমাদের শেখার আছে, অনেক কিছু শেখার আছে, মানুষ তো শেখার শেষ নেই। তা আমরা যখন শিক্ষা নেই, ইউনিভার্সিটিতে যেমন আমাদের প্রফেসররা শিক্ষা দেন, রাজনৈতিক ক্ষেত্র তেমন আমাদের রাজনৈতিক গুরু যিনি থাকবেন তিনি আমাদের শিক্ষা দিবেন, আর নয়তো আমরা পথে পথে ভুল করব। আর তাছাড়া বিভিন্ন রকম ষড়যন্ত্র, হামলা মামলা এগুলো তো রয়েছেই, সেটা আপনি বিগত ফ্যাসিস্ট আমলেও দেখেছেন। তারা কথায় কথায় ভিন্ন ধর্মী যারা রাজনৈতিক সংগঠন, ছাত্র সংগঠন, তাদের উপর নানা রকম অত্যাচার নিপীড়ন করত। এবং কি আপনি বলতে পারেন তারা অবশ্যই হয়তোবা ছাত্র সংগঠনকে তাদের সন্ত্রাসী সংগঠন হিসেবে ইউজ করেছে, যেটা নাকি কোনোদিনও কাম্য নয়। কিন্তু আমি মনে করি যে কোনো ছাত্র সংগঠনকে তাদের অভিভাবক হিসেবে একটা রাজনৈতিক সংগঠন যদি তাদেরকে দিক নির্দেশনা প্রদান করে, এটা নিশ্চয়ই এটা ইতিবাচক ভাবেই দেখা উচিত, এটা আমি মনে করি। সেই ভূমিকাটা আসলে কেমন হওয়া উচিত? ছাত্র দলের কিছু কতিপয় কিছু উশৃঙ্খল নেতাকর্মীর যেই উশৃঙ্খলতা সেইটা বা বিশৃঙ্খলা, সেটা নিশ্চয়ই পুরো দল বহন করবে না। এবং নিশ্চয়ই আপনি এটা স্বীকার করবেন যে কোনো ভালো অভিভাবক নিশ্চয়ই তার সন্তানকে এটা শিখিয়ে পরে দেয় না যে তুমি ওখানে গিয়ে চাঁদাবাজি করো। আপনাকে দেখতে হবে যে এই ঘটনা ঘটার পর তার বিরুদ্ধে কি দল থেকে বা সংগঠন থেকে বা প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা। যদি না হয় সেটা অবশ্যই রং, সেটা করা উচিত নয়। কিন্তু দেখেন আপনি যেখানে ছাত্র দলের বলেন বা যে দলেরই বলেন, কিছু কতিপয় উশৃঙ্খল নেতাকর্মীরা যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, তার বিরুদ্ধে কিন্তু অবিলম্বে ব্যবস্থা নেওয়া হয়েছে, এমনকি তাদেরকে শাস্তির আওতায় আনা হয়েছে। ছাত্র রাজনীতি কি আদর্শ ভিত্তিক আন্দোলন থেকে সরে এসে এখন ক্ষমতা বা নিয়ন্ত্রণের রাজনীতি করছে কিনা? আসলে আমি তা মনে করি না। ছাত্র রাজনীতি বা আদর্শ থেকে সরে এসে কোনো ক্ষমতা বা ক্যাডার ভিত্তিক রাজনীতি করছে না। সেটার দৃষ্টান্ত যদি আপনি দেখতে চান, তাহলে আপনি বর্তমানে যেই ক্ষমতাসীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জোট সরকারের দিকে তাকান, তাদের দিকে এবং তাদের ছাত্র সংগঠন যারা রয়েছে, আপনি ছাত্র দল বলতে পারেন, আমাদেরকে বলতে পারেন, অন্যান্য যারা ছিল তাদেরকে বলতে পারেন, তারা কখনোই এ ধরনের কোনো কর্মকাণ্ডে লিপ্ত কিন্তু নয়। কিন্তু বিগত সরকারে কিন্তু আপনার সমস্যাটা হচ্ছে 17 বছর যখন একটা দেশ, একটা সরকার, একটা ফ্যাসিস্ট সরকার একভাবে পরিচালনা করে, তখন কিন্তু মানুষের মাইন্ডসেটটা ওই দিকে চলে যায়। কিন্তু বর্তমানে আপনি দেখেন ছাত্রলীগ তাদের ক্ষমতা পাওয়ার পরে তারা যেভাবে
তাদের ক্ষমতা অপব্যবহার করেছে, তারা যেভাবে হয়রানি করেছে, হামলা মামলা করেছে, এবং প্রশাসনও এক অর্থে তাদেরকে সহযোগিতা করেছে নিরুপায় হয়ে। তারা কিন্তু ইচ্ছে করে করেনি, নিরুপায় হয়ে কিন্তু প্রশাসনও ছাত্রলীগের সহায়তা করে দেশের বিরুদ্ধে, দেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কিন্তু বর্তমানে আপনি দেখেন যারা ছাত্র দলের নেতৃত্ব স্থানীয় পর্যায়ে রয়েছে, তাদের বিরুদ্ধে আপনি কোনো চাঁদাবাজির অভিযোগ দেখাতে পারবেন না, কোনো দখল বাণিজ্য দেখাতে পারবেন না, কোনো এই বাণিজ্য সেই বাণিজ্য দেখাতে পারবেন না। আর যদি কতিপয় কিছু বিশৃঙ্খলা কেউ সৃষ্টি করে থাকে, তাহলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হচ্ছে। ছাত্র রাজনীতি আমি অবশ্যই মনে করি এটা ক্যাডার ভিত্তিক নয়, এটা একসময় ছিল, এখন নেই। এবং ইনশাআল্লাহ আমরা আশা করি ভবিষ্যতে আমরা আরো দেশকে সার্ভ কিভাবে করা যায়, আমাদের অভিভাবকদের পরামর্শ নিয়ে আমরা ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাব। আওয়ামী লীগ সরকারের আমলে ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধের একটা দাবি উঠেছিল। ইডেন মহিলা কলেজে ছাত্র রাজনীতি যেন না হয়, এটার একটা প্লাকার্ড ছিঁড়ে ফেলাকে কেন্দ্র করে আমাদের কাছে সংঘর্ষ হয়েছে, দুপক্ষের দ্বন্দ্ব হয়েছে। আসলে আপনার কাছে জানতে চাই, ক্যাম্পাসগুলোতে আসলে রাজনীতি নিষিদ্ধ করা উচিত কিনা? ক্যাম্পাসগুলোকে রাজনীতি নিষিদ্ধের পক্ষে আমি নই, কারণ ক্যাম্পাসগুলোতে যদি আপনি ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে ফেলেন, তাহলে কিন্তু আপনার যেই ছোটবেলা থেকে রাজনৈতিক যে চর্চা, সেটা কিন্তু আপনি বন্ধ করে দিবেন। আপনি যদি আজকে উন্নত বিশ্বের দিকে তাকান, হ্যাঁ আমি এটা স্বীকার করি যে আমরা ইউরোপিয়ান কালচার অথবা আমেরিকান কালচারের সাথে আমরা অভ্যস্ত নই, এটা আমি স্বীকার করি। কিন্তু আমাদের সাউথ এশিয়ান যে কালচারটা, বা বাংলাদেশ, পাকিস্তান, ভারত বলেন, আমাদের যে কালচার, সেই কালচার আমরা ওদের থেকে একটু ভিন্ন হলেও আপনি দেখেন ইউএসএ, তারা কিন্তু ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষে নয়। হ্যাঁ, তাদের মেথডটা ভিন্ন। আপনি ইউকে, তারপর আপনি যে কোনো দেশে দেখেন, গণতান্ত্রিক দেশ, তারা কিন্তু ছাত্র রাজনীতিকে প্রমোট করে। হ্যাঁ, ওই চায়না, নর্থ কোরিয়া এই ধরনের দেশ বাদে বাকি সব গণতান্ত্রিক দেশ কিন্তু ছাত্র রাজনীতিকে প্রমোট করে। তো আমরা যদি ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে দেই, তাহলে নিশ্চয়ই আমাদের যে ছোটবেলা থেকে রাজনৈতিক চর্চা যদি না থাকে, তাহলে কিন্তু আমরা বড় হয়ে দেখা যাচ্ছে যে আমরা অভিভাবকের অভাবে হোক বা চর্চার অভাবে হোক, আমরা হয়তোবা সেই কাঙ্ক্ষিত মর্যাদায় পৌঁছাতে পারবো না, বা দেশটাকে আমরা হয়তোবা সেই মর্যাদায় নিয়ে যেতে পারবো না। তো ছাত্র রাজনীতি নিষিদ্ধ না করে, ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ না করে, আমার মনে হয় যে যেই বিষয় অভিযোগ উঠছে, কিছু কিছু বিষয় যদি ফিক্সিং করার প্রয়োজন হয়, কিছু কিছু বিষয় যদি মডিফাই করার প্রয়োজন পড়ে, তাহলে সেটা নিয়ে কাজ করা উচিত। এবং এই জন্য ধরেন ছাত্র সংগঠনগুলোর যারা নেতৃত্ব স্থানীয় পর্যায়ে আছেন, তারা, রাজনৈতিক যে দলগুলো, তাদের নেতৃত্ব স্থানীয় পর্যায়ে যারা আছেন, তারা যদি একটা আলোচনার মাধ্যমে, এবং আমাদের সমাজে অনেক বিজ্ঞ মানুষেরা আছেন, আপনারা আছেন, তো সবাই যদি একসাথে বসে একটা আলোচনার মাধ্যমে কি করলে এই সমস্যার সমাধান করা যায়, সেদিকে আমার মনে হয় ফোকাস করা উচিত। এবং ছাত্র রাজনীতি নিষিদ্ধ না করে আমার মনে হয় এটা করা উচিত। কারণ মাথা ব্যথা করলে মাথার ওষুধ আমি খাবো, আমি মাথা কেটে ফেলে দিব না, আমার এটা মনে হয় আর কি। ক্যাম্পাসে যদি ছাত্র রাজনীতি রাখতেই হয়, আসলে রাজনীতিটা কেমন হওয়া উচিত? রাজনীতি অবশ্যই এটা আপনার মানে জনগণের পক্ষে বা দেশের পক্ষে হওয়া উচিত, মেধা দিয়ে রাজনীতি করা উচিত। যেমন এখন দেখেন, রাজনীতি মানে কিন্তু একটা সময় মানুষ কি মনে করতো, বিশেষ করে ছাত্র রাজনীতি মানে কি মানুষ কি মনে করতো একটা সময়, যে হয়তোবা আমাকে দখল করতে হবে, ওই গলির মোড়ের দোকানে যে হয়তোবা মানুষকে টিজ করতে হবে, তারপর হয়তোবা মানুষের কাছে গুন্ডামি পান্ডামি করতে হবে, এটা এক সময় কিন্তু মনে করতো মানুষ। কিন্তু আজকে দেখেন আমাদের অনেক তরুণ এবং অনেক ছাত্র যারা আমাদের বড় ভাইরা, তারা কিন্তু আজকে সংসদে বসে কথা বলছে। তারা কিন্তু এক সময় আমরা যখন একসাথে রাজপথে লড়াই সংগ্রাম করেছি, তারাই কিন্তু আমাদের নেতৃত্ব দিয়েছে, এবং অভিভাবকের জায়গায় কিন্তু আমাদের রাজনৈতিক দলের নেতারা ছিলেন, এবং নেতৃত্ব তারা ফিল্ডে থেকে দিয়েছে। তো যদি আপনি মনে করেন যে না, ছাত্র রাজনীতিকে আসলে মডিফাই করার প্রয়োজন, কেমন হওয়া উচিত, তাহলে আমি মনে করি যে মেধার দিকে ফোকাস করা উচিত। ওই যে আমার আধিপত্য দরকার নাই, আমার সাংগঠনিক সক্ষমতা অবশ্যই দরকার, কিন্তু সেটাও যেমন দরকার, আবার মেধাও দরকার। আমি মনে করি যদি আমরা ছাত্ররা দেশকে নিজেদের সক্ষমতা প্রমাণ করতেই হয়, আমরা আমাদের ক্যাপাবিলিটি নিশ্চয়ই আমরা আমাদের ইন্টেলিজেন্স দিয়ে প্রমাণ করবো, আমরা আমাদের বুদ্ধিমত্তা আমরা এইসব দিয়ে প্রমাণ করবো, তাহলে ইনশাল্লাহ আমি মনে করি ছাত্র রাজনীতি কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাতে পারবো ইনশাল্লাহ। ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনগুলো কেন প্রশাসনিক প্রশ্রয় পায়? প্রশ্রয় পায় বা পেয়েছিল, আমি মনে করি আপনি যদি জিজ্ঞেস করতেন যে কেন প্রশ্রয় পেয়েছিল, তাহলে আমি মনে করি যে এটা হয়তো বা সঠিক ছিল। এবং এই ধরনের অভিযোগ আমি মনে করি গুটি কয়েক ঘটনা ব্যতীত
বিচ্ছিন্ন ঘটনা ব্যতীত এখন এই ধরনের ঘটনা কিন্তু ঘটছে না। এবং আপনি দেখেন, আমি নিজে যেখানে মানে একটা প্রত্যক্ষ করেছি যে মানে ছাত্র সংগঠনের, ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের একজন নেতা বা কর্মী, ওনার বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছিল এবং অভিযোগটা সত্যতা প্রমাণিত হয়েছে, সাথে সাথে পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, একদম সঙ্গে সঙ্গে। কোনো মানে তার বিরুদ্ধে কোনো মানে স্বজনপ্রীতি দেখানো হয়নি যে সে হয়তো বা সরকার দলীয়, তাহলে তাকে আমরা ছেড়ে দেই বা তাকে একটু ভালোভাবে দেখি। নো, এটা দেখানো হয়নি এবং এখনো পর্যন্ত কিন্তু এটা দেখানো হচ্ছে না। যদি প্রশাসন আসলেই বর্তমান ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের কাউকে মানে হেল্প করে থাকে বা কোনো ধরনের সুবিধা দিয়ে থাকে, তাহলে সাথে সাথে সেই প্রশাসনিক কর্মকর্তা এবং সেই ছাত্র যে কর্মী থাকবে তার বিরুদ্ধে এই সরকারই কিন্তু ব্যবস্থা নেবে। কারণ আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব এবং মানে সরকার কখনোই চায় না যে তারা মানে স্বজনপ্রীতির অংশ হোক এবং জনগণের বিরুদ্ধে যে তারা কোনো কর্মকাণ্ড ঘটাক। আপনি সেটা বলেন জামাত শিবির হোক, ছাত্রদল হোক বা আমরাই হই, ইভেন আমাদের নেতা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাই এই ধরনের কর্মকাণ্ড কোনোদিনও সমর্থন করেননি, এখনো করছেন না। এবং প্রশাসনিকভাবে কোনো ধরনের অবৈধ কাজ করে ওনার কোনো কর্মী যদি সহায়তা নিয়ে থাকে, উনি সঙ্গে সঙ্গে ওনাকে বরখাস্ত তো করবেনই এবং প্রশাসনিকভাবেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগের আমলে ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের একটা একচ্ছত্র আধিপত্য ছিল এবং সেটা আসলে সবাই জানে আসলে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি কেমন ছিল আসলে? অন্তর্বর্তীকালীন সরকারের সময় তো আসলে আমরা একটা জিনিস স্বীকার করি যে আমরা ওনার এই সরকারের প্রতি আমাদের যে ধরনের আশা আকাঙ্ক্ষা ভরসার জায়গা ছিল, আমি মনে করি আমরা এটা থেকে অনেকটাই দূরে ছিলাম। মানে উনি এই ফলাফল দিতে অনেকটাই দূরে ছিলেন এবং আমাদের আশা আকাঙ্ক্ষা 30 to 40% পূর্ণ হয়নি। তো তখনকার আমলে যেটা আমরা দেখেছি, ছাত্র রাজনীতিতে ছাত্রলীগ না থাকলেও বিশেষ বিশেষ কোনো মহল হয়তোবা সুবিধা পেত, সেটা প্রশাসনিক বলেন বা যে কোনো ধরনের বিশেষ একটা মহল সুবিধা পেত। বিশেষ করে এনসিপিটা বেশি। এনসিপি হতে পারে, হ্যাঁ আমি নাম বলতে চাই না, এনসিপি হতে পারে সুবিধা পেত, বা আপনি অন্য অনেক দলও বলতে পারেন যে সুবিধা পেত। তো এই ক্ষেত্রে আমি মনে করি আপনি প্রশাসন যেই নিরপেক্ষতার পরিচয় দেওয়া ছিল, সরকারের যে নিরপেক্ষতার পরিচয় দেওয়ার প্রয়োজনীয়তা ছিল, সেটা থেকে তারা কিন্তু অনেকটাই দূরে ছিলেন। কিন্তু বর্তমান সময় কিন্তু আপনি সেটা দেখবেন না। অন্তর্বর্তী সরকারের চেয়ে বর্তমান সময় ছাত্র রাজনীতির জন্য অনেকটাই বন্ধুসুলভ এবং অনেকটাই নিরাপদ। কারণ আপনি যে দলই করেন, আপনি দেখবেন ওই মানে এক সময় ফ্যাসিস্ট আমলে আপনি বিরোধী ছাত্র সংগঠন করার কারণে আপনাকে হঠাৎ করে হামলা মামলা গুম খুন করে দেওয়া হতো, এখন কিন্তু সেটা হচ্ছে না। তো অন্তর্বর্তী সরকারের আমলে আমাদের আশা প্রত্যাশা ভরসা অনুযায়ী ছাত্র রাজনীতির পরিবেশ যেমন হওয়ার কথা ছিল, আমরা মনে করি সেটা তেমন হয়নি, আরেকটু ভালো হতে পারতো। তার কি আসলে সক্ষমতা ছিল না, নাকি আসলে সে ইচ্ছা করে করেনি? আপনারা আসলে কেমন মনে করছেন? আমার মনে হয় ওনার সক্ষমতা তো নিশ্চয়ই, উনি মানে আমাদের যিনি অন্তর্বর্তী সরকারের প্রধান ছিলেন প্রফেসর ইউনূস সাহেব, ওনাকে আমরা অত্যন্ত সম্মান করি এবং উনি আমি মনে করি বিশ্বনন্দিত একজন সম্মানিত ব্যক্তি, ওনাকে আমরা অনেক সম্মান করি। কিন্তু উনি আসলে এটা কেন করতে পারেননি, এটার প্রশ্নের উত্তরটা আমার মনে হয় যদি উনি দিতেন তাহলে বেশি ভালো হতো। কারণ ওনার এই প্রশ্নটা আমারও অনেক ইচ্ছা ওনাকে করতে, যে এটা কেন হলো না, এটা কেন একটা বিশেষ মহল সুবিধা পেল, কেন বাকি কেউ সুবিধা পেল না। সেই বিশেষ মহলটা আসলে কারা? বিশেষ মহল হতে পারে যে আপনি যেটা বলে এনসিপিও হতে পারে, শিবিরও হতে পারে, এই ধরনের মহল হতে পারে, কিন্তু অন্য কোনো পক্ষ তো সুবিধা পায়নি। সেটা তো আপনি এখনো পর্যন্ত সেটা জনগণই স্বীকার করে যে না, এটা ওনারা প্রমাণ পায়নি, এটা আমি মনে করি। এবং এই প্রশ্নের উত্তর আমিও খোঁজার চেষ্টা করছি। ইনশাল্লাহ যদি আমার কখনো সুযোগ হয়, আমি প্রফেসর ইউনূস সাহেবকে প্রশ্নটা করব যেটা কেন হয়নি। AFM মফিদুল ইসলাম, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের ইতিহাসে ছাত্র রাজনীতি ছিল অধিকার আদায়, গণতন্ত্র, ন্যায় সংগ্রামের অন্যতম শক্তি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দলীয় প্রভাব, ক্ষমতার দ্বন্দ্ব ও সহিংসতার কারণে সেই গৌরব এখন অনেকটাই প্রশ্নবিদ্ধ হয়েছে। এখন প্রয়োজন এমন ছাত্র রাজনীতি যেখানে থাকবে না কোনো দলীয় নিয়ন্ত্রণ, থাকবে না ভয় বা সহিংসতা। শিক্ষার্থীদের অধিকার, শিক্ষা ও ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ নিশ্চিত করাই হওয়া উচিত ছাত্র রাজনীতির মূল লক্ষ্য। ছাত্র রাজনীতি হোক আদর্শভিত্তিক, শিক্ষা বান্ধব এবং দলীয় প্রভাবমুক্ত। আজ এখানে শেষ, আবারও দেখা হবে আগামী কোনো অনুষ্ঠানে।